তো হ্যালো গাইস, আজ আমি তোমাদের এমন একটি ঘটনার ব্যাপারে বলবো যেটা কিনা ইন্দোনেশিয়ার বহু মুসলিম পরিবারদের উপর ঘটেছে। এক অলৌকিক রকমের ঘটনা। ইন্দোনেশিয়ার কিছু আলাদাই রীতিনীতি থাকে যেটা অন্য সব দেশগুলোর থেকে একেবারেই ভিন্ন। আর তাই হয়তো ইন্দোনেশিয়ার দেশটা মানুষদের কাছে আলাদা এক আকর্ষণ। কিছুদিন আগেই ইন্টারনেটে আমরা এমন একটি ভাইরাল হওয়া অদ্ভুত রকমের ভয়ঙ্কর ঘটনাও দেখতে পেয়েছিলাম, যেখানে কিনা দুজন ছেলে মেয়ে অন্তরঙ্গ অবস্থা থেকে আর বেরোতে পারছিল না, কারণ তারা দুজনেই নাকি পরকীয়ায় লিপ্ত ছিল। আর এরকম অবাস্তব অলৌকিক ঘটনার সাক্ষী কিন্তু ইন্দোনেশিয়া ছাড়া আর অন্য কোনো দেশে ঘটেনি, কারণ ইন্দোনেশিয়াতে গুনাহের তাণ্ডবটা অতিমাত্রায় বেশি। ঠিক সেরকমই ইন্দোনেশিয়াতে এমনও একটি ঘটনা প্রায় সময়ই ঘটতে দেখা যায়, আর সেটা হলো কুমারীরা হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছে। ছোট ছোট ছেলে মেয়েরা দেখতে দেখতেই পরিবারের চোখের সামনে থেকে হুট করেই গায়েব হয়ে যাওয়ার ঘটনা, কিংবা আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমন ঘটনার সাক্ষী। তো চলো শুরু করা যাক এমনই একটি ঘটনার বাস্তব ইভেন্ট থেকে অনুপ্রাণিত হয়ে বানানো 2023 সালে মুক্তিগীত সারাঞ্জানা কোতা গাইভ মুভিটির ঘটনা প্রবাহে। তো ঘটনার শুরু হয় 5জন বন্ধুদেরকে দেখিয়ে। 5জন বন্ধুদের ভেতর 5জনই ছিল সিঙ্গার, অর্থাৎ ওরা একটি ব্যান্ডের সাথে যুক্ত ছিল। ওদের মধ্যে সীতা নামের একজন মেয়ে, যে কিনা খুবই ভালো গান করে, কিন্তু রেন্ড নামক ছেলেটি সীতাকে খুব একটা সহ্য করতে পারত না, কারণ মার্কেটে এখন সীতার গানই বেশি ভালো চলছে। রেন্ডো চায় যে ওর গান মানুষজন শুনুক এবং ওর গানও স্টেজে চালানো হোক। আর এটা নিয়েই সীতা এবং রেন্ডের ভেতর প্রায় সময়ই তুমুল ঝগড়া হয়। বাকিরা ওদেরই ঝগড়া দেখতে দেখতে ক্লান্ত। সীতা কষ্ট পেয়ে তখন বাহিরে চলে যায়, আর তখন সীতার মায়ের কল আসে। সীতা এমন একটি মেয়ে ছিল যে কিনা আজ নিজের এত সফলতা নিজের পায়ে কষ্ট করে তারপর এনেছে। আর সীতার মাও ছিল এমন একজন স্বার্থপর মা, যে কিনা তার মেয়েকে কল করে হচ্ছে কোনো না কোনো কারণেই। এর মানে প্রত্যেকটা কল করার পেছনেই সীতার মায়ের উদ্দেশ্য থাকবেই। আর এবারও কোনো ব্যতিক্রম নয়। সীতার মা কল করেই বলে যে আমার টাকা লাগবে, কিন্তু সীতা বলে যে নিজের হাজবেন্ড থাকতেও প্রত্যেকবার আমার কাছে হাত পাততে হয়, এটা কি লজ্জাজনক না? সীতা কল রেখে দেয়, আর তখনই সীতার সামনে বেশ উঁচা লম্বা একজন মানুষ ওদিকে ফিরে দাঁড়িয়ে আছে। লোকটির পোশাক আশাক দেখে যেন মনে হচ্ছিল লোকটি এই জেনারেশনের না, কেমন একটা ঐতিহ্যবাহী পোশাকের মতন। সীতা লোকটিকে দেখে পিছু নিলেই লোকটি জলদি হাঁটতে থাকে। সীতা তখন হোটেলের এক কর্মচারীকে জিজ্ঞেস করে যে এখানে এই টাইপের কোনো লোককে এই মাত্রই হাঁটতে দেখেছে কিনা, কিন্তু লোকটি বলে যে না তো, এখানে আপনি ছাড়া আমি আর কাউকেই দেখলাম না। তো এই দৃশ্যের পর সীতা ওয়াশরুমে ছিল। সীতা কান্না করছিল ওর পরিবারের কথা ভেবে। হয়তো সীতার পরিবারের সাথে ওর কোনো না কোনো অসুবিধা, যাই ঝামেলা অবশ্যই ছিল। তখনই সীতার রুমের দরজায় কেউ লাগাতার কড়া নাড়তে থাকে, একবার দুবার না, বারবার। সীতা তখন চেঞ্জ করে দরজাটা খোলে, কিন্তু বাহিরে তখন কেউই ছিল না। সীতার কাছে বিষয়টা একটু বিরক্তিকর লাগে। সীতা ভাবে হয়তো কেউ ওর সাথে মজা করছে, তাই সীতা দরজাটি লাগিয়ে যেই না আবার হাঁটা ধরবে, আর তখনই আবারও দরজায় আগের বারের থেকেও এখন আরও জোরে কড়া নাড়তে থাকে। সীতা দরজা খুলতেই আমরা শুরুর সেই অদ্ভুত রকমের পোশাক পরিধান করা লোকটিকেই দেখি। লোকটি হেঁটে ওই দিকে চলে যাচ্ছিল, আর এইবারও সীতার লোকটির পেছনে ছুটতে থাকে, কারণ সীতার বিষয়টা জানতেই হবে যে কে এই লোক। সীতা আবারও একজন কর্মচারীকে জিজ্ঞেস করলে কর্মচারী বলে যে এত রাতে আপনাকে ছাড়া আমি আর এখানে কাউকেই দেখিনি। কিন্তু সীতা দেখতে পাচ্ছে যে লোকটি হেঁটে সমুদ্রের তীরে একটি লম্বা কাঠের ব্রিজের মতো থাকে না, তো সেই ব্রিজের দিকে হেঁটে দ্রুত গতিতে চলে যাচ্ছে। লোকটি ব্রিজটির শেষ প্রান্তে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করতেই সমুদ্রের বুকে আমরা আরও একটি শহর দেখতে পাই, যেটা কিনা ভেসে উঠেছিল। আর সেই শহরটি ছিল এই শহরটির থেকেও অনেক গুণে আধুনিক। সীতাও দেখেছিল পেছনে দাঁড়িয়ে, আর তখনই হুট করে লোকটি ওর দিকে ফিরতেই সীতা ওকে দেখে
অজ্ঞান হয়ে যায়। লোকটির তখন একটু ঝাপসা রঙিন চেহারাও আমরা দেখতে পাই। এরপরই আমরা দেখি যে সীতা বিছানায় শুয়েছিল। আর হ্যাঁ, এই মেয়েটির নাম হচ্ছে ফিতরি। তো ফিতরি ওর পাশে বসে কোরআন তেলাওয়াত করছিল। আর সেই মুহূর্তেই সীতার জ্ঞান ফিরে। সীতা উঠলে ফিতরি তখন বলে যে, কি ব্যাপার, কি হয়েছিল তোমার সাথে? কাল রাতে তোমাকে আমরা সমুদ্রের মাঝে সেই কাঠের ব্রিজের ওপর পড়ে থাকে দেখি। তুমি সেখানে কেন গিয়েছিলে? সীতার তখন কিছুই মনে নেই, শুধু এইটুকু মনে আছে যে ও একজন আজব ধরনের লোক যে কিনা ট্র্যাডিশনাল পোশাক পরিধান করেছিল। তাকে দেখে মনেই হচ্ছিল না যে তিনি এই জামানার, এবং আমি তার পিছু নিয়েছিলাম। আর আমি অনুভব করছিলাম যে লোকটি চায় যে আমিও তার সাথে যাই। আমার মনে হচ্ছিল যে লোকটি আমাকে কোথাও নিয়ে যেতে চাচ্ছিল। তখন ফিতরি বলে যে, ঠিক আছে, যাই হোক, তুমি তাহলে বিশ্রাম নাও, আমি আমার কোরআন তেলাওয়াতটা শেষ করি। আর ফিতরি যখন কোরআন তেলাওয়াত করছিল তখন পেছন থেকেই সীতাও ফিতরির সাথে সাথে সূরা ইয়াসিন তেলাওয়াত করা আরম্ভ করে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় এইটাই যে সীতা কোরআন তেলাওয়াত করতে জানতই না, যেটা কিনা ফিতরি আগে থেকেই জানত। ফিতরি সীতার কাছে গিয়ে ডাকলে তখন দেখে যে সীতা আর কথার জবাব নিচ্ছে না। ফিতরি এটা দেখে প্রচুর ভয় পেয়ে রুম থেকে বেরিয়ে যায়। আর তখন সীতার চোখ এরকম সাদা হয়ে যায়, যেন সীতার উপর কেউ ভর করে আছে, অর্থাৎ পজেসড। ফিতরি ওর আরেক ফ্রেন্ড ভের কাছে যায় আর গিয়ে বলে যে এই ঘটনা। সীতা কোরআন পড়তে জানে না, কিন্তু আজকে মুখস্থ কোরআন তেলাওয়াত করছিল। ভে জিজ্ঞেস করে যে সীতা এখন কোথায়? আর তখনই বাহির থেকে আমরা দেখি যে সীতা হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছে। সীতা যে হেঁটে হেঁটে সামনের দিকে চলে গেল এটা আর ওরা লক্ষ্যও করে না আর দেখতেও পায় না। ভে বলে যে তাহলে চলো সীতার রুমে যাই। সীতাও সামনের দিকে হেঁটে যাচ্ছে আর ওরাও পেছন দিক থেকে সীতার রুমের দিকেই রওনা হয়। ওরা তো গিয়ে সীতাকে পাই না, বরং ওদিকে সীতাকে আমরা দেখি যে সেই কাঠের ব্রিজে পর্যন্ত চলে গেছে এবং খুব অস্বাভাবিকভাবেই সামনের দিকে আগাচ্ছে। ওরা সব বন্ধুবান্ধব মিলে সীতাকে হোটেল থেকে শুরু করে সব জায়গায় খুঁজেও পায় না। আর শেষমেশ ওরা সেই কাঠের ব্রিজে গিয়ে দেখলে ওরা দেখে যে সীতা একটি নৌকায় বসে আছে আর সামনে সেই ঐতিহ্যবাহী পোশাক পরা লোকটা, এবং সীতা ওদের দিকে তাকিয়ে হাসছে আর সামনের দিকে চলে যাচ্ছে। সীতাকে হাজার ডাকলেও সীতা শুনছিল না, বরং যেন সীতা পরম আনন্দ অনুভব করছিল ওদের ছেড়ে যেতে। সীতা এভাবে করেই সমুদ্রের মাঝখানে গিয়ে উধাও হয়ে যায়। ওরা এখন কি করবে? ওদের মধ্যে ডিওন নামের ছেলেটা সীতাকে খুব পছন্দ করত। আর যেহেতু ওরা সবাই জানতো যে রেন্ড সীতাকে অনেক অপছন্দ করত, তাই ডিওন বলে যে সীতা তোমার ব্যবহারে কষ্ট পেয়েই ও এরকমটা করেছে। সীতার হারিয়ে যাওয়ার পেছনে একমাত্র দায়ী তুমি। ডিওন আর রেন্ডের ভেতর তখন হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। আর তখন ওদের কাছে হোটেলের ম্যানেজার আসে, এসে বলে যে যদি আমি আপনাদের বন্ধুর হারিয়ে যাওয়ার যুক্তিটা একটু অন্যভাবে দিই তাহলে কি আপনারা শুনবেন কিংবা বিশ্বাস করবেন? আর তখন ম্যানেজারটি বলে যে আমাদের দেশে গত কয়েক বছরে সীতার মতোই এমন অনেক ছেলে মেয়েরাই দিন দুপুরে এমন অতি প্রাকৃতিকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে। ওরা এটাকে বিশ্বাস করে না, কারণ অবভিয়াস বিষয়ে ইয়াং ছেলে মেয়ে সায়েন্স রেখে কি প্রকৃতির কোনো অনির্ভরযোগ্য ঘটনা যেটার সলিড কোনো ভিত্তি নেই সেই শোনা কথায় কান দেবে? কিন্তু ম্যানেজারটি বলে যে আপনারা চাইলে আমি এমন এক পরিবারের সাথে আপনাদের আলাপ করিয়ে দিতে পারি যারাও কিনা এই একই ঘটনার সম্মুখীন হয়েছে। ওরা তখন ম্যানেজার আনোয়ারের কথা মতো এমন এক পরিবারের কাছে যায় যেখানেও কিনা এক মেয়ের ছোট ভাই আজ থেকে 7 বছর আগে ঠিক একইভাবে নিখোঁজ হয়ে যায়। আর আজ পর্যন্ত তার ছোট ভাই মোহাম্মদ হেন্দ্রাকে মেয়েটি আর ফিরে পায়নি। মেয়েটি ওদের বলে যে আমি অনেক পরে এই বিষয়ে জানতে পেরেছিলাম যে আমার ভাই ছিল একজন বিশেষ আর বাছাইকৃত। আর মেয়েটির ভাই ইনভাইটেড ছিল দ্য সিটি অফ সারাঞ্জন, অর্থাৎ মুসলিম জিনদের জগৎ। আর তারাই নিখোঁজ হয় যারা কিনা সেই জিনদের জগৎ থেকে বাছাইকৃত কিংবা আমন্ত্রিত। আর সেই জগৎ নাকি এই দুনিয়ার থেকেও কয়েক গুণ বেশি আধুনিক এবং পরিপক্ক। দিয়েন জিজ্ঞেস করে যে তাহলে যারা সেই জগতে একবার পা রাখে তারা কি আর তাহলে কোনো দিনও ফিরে আসে না?
এর জবাবে আনোয়ার বলে যে হয়তো কেউ কেউ কোনো ভাঙন প্রক্রিয়া যেটা ওই জগতের বিরুদ্ধে যায় সেরকম কিছু করতে পারলে হয়তো ফিরে আসা সম্ভব। আইনত অনেকে সেই জগতে যাওয়ার পর চিরদিনের জন্য আটকে যায়। আবার এরকমও হয়তো যে তারা সেই জগতে গিয়ে বেশ সুখী আছে। হামিদা নামের মেয়েটি তখন ওদেরকে একটি শামান অর্থাৎ কিনা কবিরাজ তার কাছে নিয়ে যায়। ওরা ওখানে যেতেই কবিরাজটি বলে ওঠে যে বিস্তারিত বলতে হবে না, তোমরা এখানে কেন এসছো সেটা আমি জানি, দ্য সিটি অব সারাঞ্জান এবং তোমাদের নিখোঁজ বন্ধু সীতার সম্পর্কে। কবিরাজটি প্রথমেই বলে দেয় যে তোমরা যে উদ্দেশ্যে এবং উদ্বেগে আগ্রহ দেখাচ্ছ এটা খুবই জটিল এবং অপারক একটি কাজ। সারাঞ্জানা শুধুমাত্র একটি জগতই নয়, সেটা মুসলিম জিনদের দুনিয়া। আর সেই জগতে যাদের নিয়ে যাওয়া হয় তারা আর কখনোই আমাদের সাধারণ দুনিয়ায় না ফিরে আসার সম্ভাবনাটাই বেশি। কবিরাজ তখন জিজ্ঞেস করে যে তোমাদের বন্ধু সীতা নিখোঁজ হওয়ার পূর্বে ওর লক্ষণ কিংবা ভাবমূর্তি কেমন ছিল? এর উত্তরে ফিত্রি বলে যে সীতা আমাকে বলেছিল যে ও কোনো এক ঐতিহ্যবাহী পোশাক পরিধান করা কোনো এক লোককে প্রায়ই সময় দেখত, আর তাকে দেখে যেন মনে হয় সে এই দুনিয়ার নয়। কবিরাজ পরিশেষে একটাই কথা বলে যে তোমাদের বন্ধুকে ফিরে পেতে হলে তোমাদের সারাঞ্জানা জগতে প্রবেশ করতে হবে, আর এর মাত্র একটি উপায় আছে, আর সেটা হচ্ছে হালাউ হালাউ ট্রি অর্থাৎ একটি অতি বিশেষ প্রাচীন গাছ যার ভেতরে রয়েছে সারাঞ্জানা জগতে প্রবেশ করার একটি গুহা। কিন্তু সেই গাছ তোমরা সে পর্যন্ত পাবে না যে পর্যন্ত না তোমরা মান্দাওকে প্রথমে খুঁজে পাও। মান্দাও হচ্ছে একটি পবিত্র তলোয়ার, যেই তলোয়ারের রেফারেন্স হয়েই তোমরা সারাঞ্জানায় প্রবেশ করতে পারবে। অর্থাৎ সেই পবিত্র তলোয়ারটির জন্যই তোমরা সারাঞ্জানা সিটিতে প্রবেশের জন্য উত্তীর্ণ হবে। কিন্তু সেই মান্দাও যার কাছে ছিল সেই লোকটি কি এখনও জীবিত আছে নাকি সেটা আমি বলতে পারছি না। কিন্তু যার কাছে ছিল এই মান্দাও সে কোতা নাগারা নামক ইন্দোনেশিয়ার একটি অঞ্চলে থাকত, আর হয়তো সেখানে এখনও গেলে ওরা কোনো না কোনোভাবে এই মান্দাওয়ের সন্ধান পেয়েও যেতে পারে। ওরা তখন মান্দাওয়ের উদ্দেশ্যে রওনা দেবে। আর তখন কবিরাজ আরও একটি বিষয় জানিয়ে সতর্ক করে দেয়, সারাঞ্জানা জগতের একদিন এই দুনিয়ার 7 দিন হয়, সুতরাং ওদের কাছে মাত্র 7 দিন সময় আছে মান্দাওটি খোঁজার। আর এর ভেতরে না পেলে যেন ওরা ওদের বন্ধুকে ফিরিয়ে পাওয়ার আশা ছেড়ে দেয়। ওরা সবাই গাড়ির ওখানে গিয়ে দাঁড়ায়, কিন্তু পেছন থেকে কবিরাজটি হামিদাকে কাছে ডাকে আর কিছু একটা বলতে থাকে। পর মুহূর্তেই হামিদা হুট করেই বলতে লাগে যে আমিও কি তোমাদের সাথে যেতে পারি সে মান্দাও এবং আমার ভাই দুজনকেই খুঁজতে। ওরা সবাই তখন একটি গ্রামের উদ্দেশ্যে রওনা হয়, যে গ্রামে ওরা একজন লোকের সন্ধান পাবে, আর সেই লোকই ওদেরকে ওতো অ্যাম্পং অর্থাৎ এই অলৌকিক মান্দাওয়ের অধিকারী যিনি তার খোঁজ দিতে পারবেন। ওরা সেখানে পৌঁছে যাওয়ার পর ভাগ্যক্রমে সে লোকটিকেও খুব সহজেই পেয়ে যায়, কারণ লোকটি ছিল এই এলাকার একজন জানাশোনা ফেমাস একজন চেহারা। লোকটি ওদের উদ্দেশ্যে বলে যে ওতো অ্যাম্পং উনি মাত্র 1 সপ্তাহ আগেই মারা গিয়েছেন। ফিতি তখন চিন্তায় পড়ে যায় যে তাহলে মান্দাওয়ের মানে কি যদি মারা যেয়ে থাকে তাহলে আমরা সেই মান্দাওটি পাবো কোথায়? লোকটি তখন জানায় যে ওনার স্ত্রী এখনও বেঁচে আছে, আর উনি তিরা নদীর তীরে পানির উপর ছোট্ট এক কুটিরিতে থাকে। ওরা আর এক মুহূর্ত দেরি না করে নৌকায় করে অ্যাম্পং ওয়াইফসের সাথে দেখা করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিশাল এক নদী, নদীটির দৃশ্য যেমনই ছিল সুন্দর তেমনই আবার আশপাশে বিচরণ করছিল ভয়। ওরা দেখতে পাচ্ছিল পাশেই কিছু লোক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে করে জপ করছিল। ওরা ভালোভাবে লক্ষ্য করলে দেখে যে লোকগুলো একটি কফিন পানিতে পুঁতে দিচ্ছিল। বন্যার পানিতে এই জায়গাটিও নদীর এক একাংশতে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে আগে পানি ছিল না। কিন্তু ওরা এইটা বুঝতে পারে না যে এখানে কেন লাশ পোতা হচ্ছে। তো যাই হোক, ওরা এই মায়াবী ভয়ঙ্কর নদীর তীর দিয়ে নৌকা বয়ে যাচ্ছিল, আর একটা সময় ওরা ওদের গন্তব্যে পৌঁছে যায়, অর্থাৎ কিনা ওতো অ্যাম্পংয়ের বাড়ি নদীর কিনারায় পানির উপর ছোট্ট একটি ঘর।
ভেতরে ছিল অ্যাম্পংস ওয়াইফ আর ছিল একটি কাজের মেয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মহিলাটি মশারির ভেতর মুখ লুকিয়েছিল, তাকে ঠিকভাবে দেখাও যাচ্ছিল না। মহিলাটি জিজ্ঞেস করে, তোমরা আমার হাজবেন্ডের কাছে কি দরকারে এসেছ? ওরা বলে যে আমরা এখানে আপনার হাজবেন্ডের যে মূল্যবান মান্দাওটি রয়েছে সেটার উদ্দেশ্যে এসেছি। মহিলা জিজ্ঞেস করে, ওটা দিয়ে তোমাদের কাজ কি? আর যখনই মহিলা এটা শুনতে পায়, সরঞ্জন দ্য সিটি অফ নেক্সট ডোর শব্দটি শোনার সাথে সাথেই মহিলার আচরণ চেঞ্জ হয়ে যায়। মহিলাটি জানায় যে তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও। মান্দাও নেই, আমার হাজবেন্ডও মারা গেছে, তার সাথে সাথে মান্দাও হারিয়ে গেছে। ওরা অনেক অনুরোধ করতে থাকে যে দয়া করে আমাদের এই মান্দাওয়ের খোঁজ দিন। আমরা সাথে এই সরঞ্জন সিটিতে যেতে চাচ্ছি না। আমরা আমাদের প্রিয় মানুষ যাদেরকে আমরা খুব ভালোবাসি তাদেরকে উদ্ধার করার জন্যই এই সিটিতে যেতে চাচ্ছি। এরপরেও মহিলাটির মন গণানো সম্ভব হয় না। মহিলা বলে, আমি এ বিষয়ে তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, তোমরা সকলেই চলে যাও এই মুহূর্তে। ওরা ওঠার আগে রেন্ড মহিলাকে একটা প্রশ্ন করে, যেটা আর কি রেন্ডের কৌতূহলবশত জানার অনেক ইচ্ছা যাচ্ছে। জিজ্ঞাসাটা হচ্ছে যে আপনি কেন এই মশারির আড়ালে আশ্রয় নিয়েছেন? প্রশ্নের জবাবে মহিলা বলে, আমি যদি এখন এই মশারির থেকে বাইরে বের হই তাহলে আমার স্বামীর হাজারো শত্রু আমাকে কালো জাদুর অভিশাপ পাঠাবে। তো ওরা তখন আর কি করবে? ওরা ফিরে যাওয়ার উদ্দেশ্যে নৌকায় উঠে পড়ে। কিন্তু তখনই সেই কাজের মেয়েটা এসে ফিত্রি এবং বাকিদেরকে বলে যে তোমাদের যদি মান্দাওয়ের প্রয়োজন হয় তোমরা উতো অ্যাম্পংয়ের কবরে যাও, সেখানেই তোমরা সেই মান্দাও পেয়ে যাবে। ওদের নৌকা চালাতে চালাতে রাত হয়ে যায়। অন্ধকার নদীর উপর দিয়ে ওরা ভয়ে ভয়ে নৌকা চালিয়ে যাচ্ছিল। আর তখনই ওরা একটি মহিলার ভয়ঙ্করভাবে কান্না করার আওয়াজ শুনতে পায়। ওরা কোথাও দেখতে পাচ্ছিল না যে কান্নার আওয়াজটি আসলে আসছে কোথা থেকে। আর তখনই হুট করেই হাওয়ায় একটি মহিলার কাটা মাথা ভেসে আছে সেটা দেখতে পায়। আর মহিলাটি ওদের বলছিল যে ওর কবর খনন করো, ওর কবর খনন করো। ওরাও তখন নিশ্চিত হয়ে যায় যে তাহলে মেয়েটা ঠিকই বলেছিল, আমরা উতো অ্যাম্পংয়ের কবর খুঁড়লেই মান্দাওটি পেয়ে যাব। আর মাথা কাটা এই ভূত ওদের কোনো ক্ষতি না করেই হাওয়ায় ভেসে যায়। মূলত এই আত্মাটি ছিল হচ্ছে উতো অ্যাম্পংয়ের বইয়ের বোন, অর্থাৎ অ্যাম্পংয়ের শালী। ওরা তখন ওপরের দিকে একটি চর বলা যায় সেটা দেখতে পায়। আর সেখানে অনেকগুলো কবর দাফন করা ছিল। তার মধ্যে থেকেই উতো অ্যাম্পংয়ের কবর ওরা শনাক্ত করে ফেলে। আর অবশেষে কবর ওরা 3 জন খুঁড়তে থাকে। কিন্তু ওদের 3 জনেরই কবর খোঁড়ার সময় অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ওদের ভয়ে শরীর কাঁপছিল, কিন্তু তারপরেও ওরা আল্লাহ বিল্লাহ আর সূরা কালাম পড়তে পড়তে মাটি খুঁড়ে অ্যাম্পংয়ের কফিন বের করে আনে। আর কফিনের ঢাকনা খুলতেই সেখানে মান্দাও পাহারা দিচ্ছিল একটি বড় বিষাক্ত অজগর সাপ। ওরা কোনো মতে সাপটিকে সাইডে ছুঁড়ে মারে, কিন্তু লাশটির ওপর থেকে কেউ সাহস পাচ্ছে না মান্দাওটি নেওয়ার। আর তখন গিয়ে পেছন থেকে ফিত্রি সাহস করে মান্দাও নিতে যখনই অ্যাম্পং লাশের মুখোমুখি হয়, আর তখনই অ্যাম্পং ফিত্রিকে বলে যে এই মান্দাও তোমরা নিও না, এটা তোমাদের জীবনকে অস্তিত্বহীন করে তুলবে। ফিত্রি তবুও মান্দাওটি হাতে নিয়ে লাশের কাছ থেকে সরে যায়। ওরা তখন জলদি করে এই জায়গা ত্যাগ করতে চায়, কিন্তু ওদের নৌকার ইঞ্জিন চালু হচ্ছিল না, তাই ওরা সবাই মিলে হাত দিয়ে নৌকা চালাচ্ছিল। ফিত্রি তখন মান্দাওটি খুলে ফেলে। মান্দাওটি ছিল একটি প্রাচীন ছুরি বিশেষ দেখতে, অর্থাৎ মান্দাওটি দেখতে ছিল একদমই একটি তলোয়ারের মতো। কিন্তু অবাক করা এবং ভয়ঙ্কর বিষয় হচ্ছে ফিত্রি যেমাত্র মান্দাওটি ওপেন করে, আর তখনই একটি অন্য ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানকার সব লাশগুলো জেগে ওঠে। পানির নিচ থেকে লাশ উঠে আসছিল, কফিন থেকে লাশ জেগে যাচ্ছিল। লাশগুলো ওদের কাছে এসে ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু লাশগুলো ভয় দেখালেও স্থির হয়ে এক জায়গাতেই সীমাবদ্ধ ছিল, কোনো ক্ষতি অ্যাটলিস্ট করছিল না। অবশেষে নৌকার ইঞ্জিন চেষ্টায় নিয়োজিত থাকতে থাকতে হুট করেই স্টার্ট নিয়ে নেয় এবং ওরা দ্রুত গতিতে বেরিয়ে যেতে থাকে।
পেছন থেকে লাশগুলো ওদের পিছু নিয়ে হাঁটা শুরু করে। আর এই দৃশ্যগুলি ছিল মারাত্মক ভয়ঙ্কর। ওরা কবিরাজের বলা অনুযায়ী সেই জঙ্গলে প্রবেশ করে, যেই জঙ্গলে ওরা ৩০০ বছরের পুরনো হালাও হালাও ট্রিয়ের সন্ধান পাবে। আর এই মান্দাওয়ের রেফারেন্সেই ওরা সারাঞ্জন সিটিতে প্রবেশ করবে। ওদের কাছে আর মাত্র ৩ দিন সময় ছিল। যেমনটি বলেছিলাম, ওই দুনিয়ার একদিন এই দুনিয়ার ৭ দিনের সমান। আর সেই ৭ দিনের আজ আর মাত্র ৩ দিন অবশিষ্ট আছে। এর ভেতরেই ওদের সারাঞ্জনা সিটিতে হালাও হালাও ট্রিয়ের দ্বারা মান্দাওর সাথে রেখেই প্রবেশ করতে হবে। আর না পারলে সীতাকে ওরা চিরকালের জন্য হারাবে। ওরা সবাই যখন জঙ্গলে হাঁটছিল, তখন হামিদা দূরে একটি ছোট্ট কালো বাচ্চাকে খেলতে দেখে, যেটা অন্য আর কেউ দেখে না। হামিদা বুঝতে না পেরে সেই মুহূর্তে কোনো শব্দও করে না। ওরা সবাই তখন পাহাড়ের এক কোনায় গিয়ে ঝিলের পানিতে হাত মুখ ধুচ্ছিল। ফিত্রি ওর মান্দাওটিকে সাইডে রেখে দিয়ে ফ্রেশ হতে ব্যস্ত ছিল। কিন্তু তখন আমরা হামিদাকে দেখেছি ও মান্দাওটির দিকেই বেরোচ্ছিল, আর এমনভাবে ওটা নেওয়ার চেষ্টা করছিল যেন মনে হচ্ছে ও এটাকে চুরি করবে। কিন্তু এই সবের দরকারটা কি? এই মান্দাও দিয়ে তো উপকার সবারই হবে, শুধু যে সীতাকে পাবে ওর হারানো ভাইকে পাবে না, বিষয়টা তো এমনও নয়। তো তখনই আনোয়ার এসে বলে যে, এই, এটা কি তোমার? ফিত্রির জিনিস ফিত্রিকে না জানিয়ে ধরবে না। হামিদার এমন আচরণের ব্যাখ্যা হয়তো আমরা সামনে গিয়ে পেতে পারি। ততক্ষণে রাত হয়ে গিয়েছিল। জঙ্গলে রাত করে হাঁটাচলা করাটা বিপদের, তাই ওরা জঙ্গলের কোনো এক জায়গায় ক্যাম্পিং করে। যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তখন আমরা হামিদাকে জাগ্রত অবস্থায় দেখি। হামিদা ফিত্রির মান্দাওটিকে চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। হামিদা দৌড়াচ্ছিল, আর পুরনো একটা ফ্ল্যাশব্যাক আমাদের দেখাচ্ছিল, যেখানে আমরা দেখেছিলাম যে কবিরাজ হামিদাকে একটু আলাদাভাবে সেই দিন ডেকেছিল। আর তখন কবিরাজ হামিদাকে এটাই বলেছিল যে, তুমি ওদের সাথে যাও, আর এরপর ওরা যখন সেই মান্দাওটিকে খুঁজে পেয়ে যাবে, তখন তুমি সেই মান্দাও ওদের কাছ থেকে চুরি করে আমাকে এনে দেবে, আর বদলে তুমি তোমার ভাইকে পেয়ে যাবে। আর এই লোভেই মূলত হামিদা ওদের সাথে বিশ্বাসঘাতকতা করে মান্দাওটিকে চুরি করল। অন্যদিকে দিয়ন ঘুম থেকে জেগে যায়, কারণ ও একটি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাচ্ছিল। প্রাচীন বাদ্যযন্ত্র যেগুলো বাজিয়ে নর্তকীরা নেচে মনোরঞ্জন করত, সেরকম একটি আওয়াজ দিয়ন শুনতে পাচ্ছিল। কিন্তু এই শব্দ আর কেউ পাচ্ছিল না। দিয়ন তখন সেই শব্দের পিছু নেয় এবং দেখে যে দূরে সত্যিই ৩-৪ জন নর্তকী একাধারে নেচেই যাচ্ছিল। দিয়ন এটা লুকিয়ে লুকিয়ে দেখছিল। দিয়ন ভয় পেয়ে তখন সেখান থেকে দৌড়ে পালাতে চায়, কিন্তু তখনই নর্তকীগুলো ওর আরও কাছে চলে আসে এবং সেই একইভাবে নাচতে আরম্ভ করে। দিয়ন বশীভূত হয়ে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে দিয়ন আবারও ওদের থেকে দূরে সরে আসে। কিন্তু কিছু মুহূর্ত পর, নিস্তব্ধ থাকার পর, এখানেও নর্তকীগুলো চলে আসে আর নাচতে শুরু করে দেয়। আর এবার দিয়ন পুরোপুরিভাবে ওদের বশে চলে আসে। দিয়ন বশীভূত হয়ে ওদের সাথে ওদের মতো করেই নাচতে শুরু করে। এদিকে রেন্ডের ঘুম ভাঙে আর উঠে দেখে যে দিয়ন ওর পাশে শুয়ে নেই। রেন সবাইকে ডাকলে ফিত্রি ঘুম থেকে উঠেই প্রথমে চেক করেছে ওর মান্দাও সহি সালামতে আছে কিনা। কিন্তু যেই ভয় সেই কাজ। মান্দাও ওর পাশেই রাখা ছিল, কিন্তু এখন নেই। আর যেমনটা আমরা জানি, হামিদাই তো মান্দাওটি চুরি করে পালিয়েছে। ওইদিকে আমরা হামিদাকে দেখি। হামিদা ওর পথে বারবার একটা বাচ্চার দেখা পাচ্ছিল। আর অবশেষে তো হামিদা ওর ছোট্ট ৩-৪ মাসের বাচ্চা ওকে এখানে বসে থাকতে দেখতে পায়। হামিদা বুঝতে পারে যে এটা ওর বাচ্চা নয়। ও ফিরে যেতে চায়, কিন্তু এটা যেই হোক না কেন, ওর ধোকায় পড়ে হামিদা বশ হয়ে যায় এবং যেই না বাচ্চাটিকে কোলে নিতে যাবে, আর তখনই বাচ্চাটি ওর ওপর হামলা করে দেয়। হামিদার চিৎকার শুনে ওরা সবাই এসে দেখে যে এটা একটা ভয়ানক দিতে কোনো এক অপশক্তি, কোনো এক আত্মা হামিদার শরীর জ্যান্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওরা আশাতে অবয়বটি পালিয়ে যায়। আর সবথেকে ভালো বিষয় ছিল যে ফিত্রি ওর মান্দাও ফিরে পেয়েছে।
তবে হামিদার জন্য খারাপ লাগছে, কিন্তু ওই যে একটা কথা আছে যে বেশি লোভ করলে শেষে কিনা জীবনটাই চলে যেতে হয়। হামিদার ক্ষেত্রেও বিষয়টা সেরকমই হলো। হামিদার একটা তাৎক্ষণিক পরিণতি ওদের চোখের সামনে ঘটলেও দিয়নের কিন্তু ওরা কোনো খোঁজ পায়নি। দিয়ন কোথায় আছে, কি করছে, বেঁচে আছে নাকি মারা গেছে, কোনো ঠিকানা নেই। কিন্তু ওদের বিশ্বাস দিয়ন যেখানেই আছে এখনও সহি সালামতে আছে এবং অবশ্যই বেঁচে আছে। আর ওদিকে ওদের হাতে আর মাত্র সময় ছিল 2 দিন। ওদের সেই 300 বছরের পুরনো গাছটিকে যে কোনো অবস্থাতেই হোক না কেন খুঁজে বের করতেই হবে। ফিত্রি যখন হাঁটছিলই তখন ভেতর থেকে কিছু একটার শব্দ শুনতে পায়। আর ওখানে কি আছে সেটা দেখার জন্যই যেই না ফিত্রি মান্দাওটি খোলে, আর তখনই আমরা সামনে একটি লাশ দাঁড়িয়ে আছে সেটা দেখতে পাই। কিন্তু ফিত্রি তা দেখতে পায় না, আর ওখানে ফিত্রি ঝোপের আড়ালে একটি বিড়াল বসে আছে সেটা দেখতে পায়। এই মান্দাওটি খুললেই কোনো লাশ কিংবা অশুভ কোনো কিছু জাগ্রত হয়ে যায়। আবার যেই না ফিত্রি মান্দাওটি বন্ধ করে, সাথে সাথে সেখান থেকে লাশটি গায়েব হয়ে যায়। এই মান্দাওটির খোলা আর বন্ধ করার পেছনে কোনো না কোনো ব্যাখ্যা তো অবশ্যই আছে। রাত হয়ে যায়, আবারও ওরা ক্যাম্পিং করে। সবাই বসে থাকলেও ফিত্রি মেয়েটি এই কঠিনতম পরিস্থিতিতেও নামাজ পড়া বাদ দেয়নি। ফিত্রির নামাজ শেষ করে সালাম ফেরাতেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ফিত্রি অজ্ঞানরত অবস্থায় একটি দৃশ্য ওর স্বপ্নে দেখে, যেখানে ও দেখতে পাচ্ছিল ও মাটিতে শুয়ে আছে, আর পাশ থেকে ভয়ানক গলায় কয়েকজন বলছিল যে তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও, মান্দাওটি আমাদের আমানতে রেখে যাও, তুমি সারঞ্জানাতে যেও না, কারণ তুমি বাছাইকৃত ব্যক্তি নও। এটা শুধু তাদের জন্য যাদের কিনা ওই দুনিয়া থেকে বাছাই করা হয়। ফিত্রি বোঝার চেষ্টা করছিল যে কথাগুলো আসলে কারা বলছে, আর তখন ও উপলব্ধি করে যে ওর চারপাশে লাশ আর লাশ শুয়ে আছে, আর ওরাই ওকে এই কথাগুলো এতক্ষণ বলছিল। ফিত্রি অগণিত লাশের মাঝ থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু একটা লাশ ওর পা ধরে ওকে পানিতে ফেলে দেয়, আর এর ফলে ফিত্রির পানিতে শ্বাসরোধ হতে থাকে এবং ফিত্রি মারাই যাবে। আর এমন সময় ফিত্রি চিৎকার করে হোশে ফিরে আসে। ফিত্রি বলে যে ওরা আমার কাছ থেকে মান্দাও ফেরত চাচ্ছে, কিন্তু ওরা সকলেই এটা বলে যে হাজার বাধা বিপত্তি আসুক, আমরা মান্দাও ফিরিয়ে দেব না যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের বন্ধুকে ফিরে পাচ্ছি। সময় শেষ হওয়ার আর মাত্র 1 দিন। ওরা জঙ্গলের জুমান্তের জোনে চলে এসেছে, আর এটা সেই জায়গায় যেই জায়গাতেই ওরা হালাও হালাও গাছটির দর্শন পাবে। ওদের কাছে মনে না হলেও আমার কাছে ইতিমধ্যেই মনে হচ্ছিল যে ওরা এই একই পথে বারবার উঠছিল। আমার মতো করে আনোয়ারেরও বিষয়টা সন্দেহজনক লাগলে ও ওর গায়ের থেকে টি-শার্ট খুলে পাশের এই গাছটিতে বেঁধে দেয়, যাতে করে এটা বুঝতে পারে যে ওরা কি বারবার একই পথে হাঁটছে কিনা। শেষে বোধহয় আনোয়ারের সন্দেহটাই বাস্তব হলো। পাশের গাছটিতে শার্টটিও বাঁধা অবস্থায় ছিল, আর ওরাও বারবার এই একই পথ বেয়ে উপরের দিকে উঠছিল। এটা শুনে ফিত্রি মাটিতে লুটিয়ে পড়ে। ফিত্রির শরীর পুড়ে যাবে মনে হচ্ছে, এতটা গরম হয়ে গেছিল। কিন্তু এখন ওরা কি করবে? ওদের যে আজ রাতের মধ্যেই হালাও হালাও ট্রিয়ের সন্ধান পেতেই হবে। ওরা যখন সবাই একসাথেই বসেছিল তখন সেই একই বাদ্যযন্ত্রের আওয়াজ এবার ওরা সকলেই মিলে শুনতে পাচ্ছিল, ঠিক সেদিন যেমন দিয়ন শুনতে পেয়েছিল। ওরা জলদি করে সেই শব্দটিকে অনুসরণ করতে থাকে, আর ওরা গিয়ে দেখে যে সেখানে বেশ কয়েকজন লোক বাদ্যযন্ত্র বাজাচ্ছে, আর সেখানে নর্তকীরাও নাচ করছে, এবং এর সাথে সেখানে দিয়নও নাচ করছিল। এইটা দেখে ভে আর রেন্ড দিয়নের দিকে ছুটে যায়, কিন্তু ওদের সামনে যেতেই ভে আর রেন্ড দুজনেই বশীভূত হয়ে দিয়নের মতো করেই নাচতে আরম্ভ করে দেয়। আনোয়ার ফিত্রিকে বলে যে এরা হচ্ছে সারাঞ্জানার নর্তকী, আর এরা ততক্ষণ পর্যন্ত নাচ থামাবে না যতক্ষণ পর্যন্ত না তাদের শিকার নাচতে নাচতে মারা যায়। অর্থাৎ দিয়ন আর এখন ভে আর রেন্ড যতক্ষণ না পর্যন্ত নাচতে নাচতে মারা যাবে ততক্ষণ এই নাচ এভাবেই চলতে থাকবে।
ফিত্রি আর আনোয়ারও তখন ওদেরকে থামাতে যায়, কিন্তু আনোয়ারও ওখানে যাওয়ার সাথে সাথে নাচতে শুরু করে দেয়। শুধুমাত্র ফিত্রি বশ হয়নি, কারণ ফিত্রির হাতে ছিল এই পবিত্র মান্দাও। কিন্তু ফিত্রি আসলে এটা বুঝতে পারে না। ফিত্রি সবাইকে থামানোর চেষ্টা করে, ওদেরকে থামানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। শেষমেশ ফিত্রি রেগে গিয়ে যখন মান্দাওটি ওপেন করে বলে যে থামো সবাই, আর সঙ্গে সঙ্গে ওখানে থাকা সকলে অদৃশ্য হয়ে যায়। আর ভের, রেন্ড, আনোয়ার এরা সবাই স্বাভাবিক হয়ে যায়। কিন্তু দিয়ন মাটিতে পড়েছিল। আসলে দিয়ন 2 দিন ধরে নেচেই যাচ্ছিল, আর এই কারণেই বোধহয় দিয়ন মারা গিয়েছে। ওরা সবাই দিয়নের জন্য কান্না করছিল। আর তখনই আনোয়ার দেখে যে দূরে হালাও হালাও ট্রিয়ের দর্শন পাওয়া গেছে। আর এমতো অবস্থায় ওরা এটা বুঝতে পারে যে দিয়ন এখনও জীবিত আছে, ওর শ্বাস এখনও চলছিল। কিন্তু এইটা খুবই কঠিন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় যে এখন এদের দুজনের ভেতর থেকে যে কোনো একটাকে বেছে নিতে হবে, নয় দিয়ন আর নয়তো হালাও হালাও ট্রি। ওরা দিয়নকে ছেড়ে আসতে যাচ্ছিল না, কিন্তু এখানে আসলে করার কিছুই ছিল না। এটাই সম্ভবত নিয়তি। ওরা তখন হালাও হালাও ট্রিয়ের একদম কাছাকাছি চলে গেছিল, কিন্তু তখনই ফিত্রির হাত থেকে মান্দটি মাটিতে পড়ে বাহিরে বের হয়ে যায়, অর্থাৎ খুলে যায়। আর মান্দটি খুলতেই সেখানে আবারও লাশ এসে হাজির হয়। পুরো চতুর্পাশে লাশ দিয়ে ভরে যায়। লাশগুলো আনোয়ারকে হার্ম করার চেষ্টা করে। আনোয়ার লাশগুলোর সাথে মোকাবিলা করতে গিয়ে মাটিতে একটি গাছের চোখার শিকড় ছিল, তো আনোয়ার সেই চোখার শিকড়ের ওপর পা ফসকে পড়ে যায়। আর শিকড়টি গলা দিয়ে ঢুকে যাওয়ার ফলে আনোয়ার সেখানেই মারা যায়। ফিত্রি তাড়াতাড়ি করে মান্দাওটি হাতে নেয় এবং যথাসম্ভব মান্দাও বন্ধ করে দেয়। আর বন্ধ করতেই লাশগুলো সেখান থেকে গায়েব হয়ে যায়। আমি একটা কথা আগেই বলেছিলাম যে এই মান্দাও খোলা আর বন্ধ করার পেছনের কোনো ব্যাখ্যা অবশ্যই আছে। মান্দাওটি কখন খুললে শোভা নিয়ে আসবে আর কখন বন্ধ করলে বিপদ ডেকে আনবে, সেটা একমাত্রই এই মান্দাওই জানে। তো যাই হোক, আনোয়ারের লাশ ফেলেই ওরা গাছের হোলে প্রবেশ করে ফেলে। আর সেখানে ওরা 3 জনই দৌড়াচ্ছিল, একটা লম্বা রাস্তা যেটা শেষ হওয়ার নামই নিচ্ছিল না। ওরা দৌড়াতে দৌড়াতে শেষমেশ গিয়ে একটি আলোক পথ দিয়ে বের হয়। ওরা বের হয়ে এই শহর দেখে ভীষণ অবাক হয়, কারণ এই শহর ছিল ওদের শহরের চাইতে অনেক অনেক গুণে আধুনিক আর উন্নয়নশীল। তো ওরা এই শহরের মানুষদের মাঝেই হাঁটছিল। এখানে হয়তো আধুনিকতা এবং উন্নয়নের দিক থেকে ভিন্ন হতে পারে, তবে বাকি অন্য দিক থেকেই সব কিছু ওদের শহরের মতোই, যেমন এখানকার মানুষ এবং আচার আচরণ। যেহেতু এই দুনিয়াটি ছিল খুব বেশি অ্যাডভান্সড, তাই এই শহরের নতুন কোনো অজানা মানুষ কিংবা বাসিন্দা নয় এমন মানুষ এই জগতে প্রবেশ করলে ওরা সেটা ডিটেক্ট করে ফেলতে পারে। তাই ওরা আধুনিক সিসি ক্যামেরার মাধ্যমে ওদেরকে দেখছিল এবং কয়েকজন কর্মচারীদেরকে নির্দেশ দেওয়া হয় যে ওদেরকে এখনই বন্দি করা হোক। ওরা সেটা বুঝতে পেরে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। ওরা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত প্রায়। পেছনে ছিল সেই লোকগুলো, আর সামনে গাড়ি নিয়ে একটি ছোট্ট বাচ্চা, আর ড্রাইভার যিনি ছিল একজন বোবা। ওনারা ওদেরকে ডাকছিল যে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়তে। ওরা বাচ্চাটির কথা মতো গাড়িতে উঠে পড়ে, গাড়িও ছেড়ে দেয়, আর লোকগুলো তখন চলে আসে। গাড়িতে থাকা বাচ্চাটি বলে যে ভাগ্যক্রমে তোমরা বেঁচে গেলে, যদি ধরা পড়তে তাহলে তোমরা হয়তো মারা যেতে। ছেলেটি বলেছে আমি একজন তোমাদের মতোই অভিবাসী, আর আমার নাম হচ্ছে মোহাম্মদ হেন্দ্রা। প্রথমে ওরা কেউ মনে করতে না পারলেও পরে হুট করেই জিজ্ঞেস করে যে কি বললে বাচ্চা তুমি? তোমার নাম মোহাম্মদ হেন্দ্রা। যেমনটি তোমরা কাহিনী শুনে বুঝেছ, এই হেন্দ্রাই কিন্তু হচ্ছে হামিদার সেই 7 বছর আগে হারিয়ে যাওয়া ভাই, যাকেও কিনা সীতার মতো করে বাছাই করা হয়েছিল এই সারাঞ্জানা জগতের জন্য। তো তখন ফিত্রি হেন্দ্রাকে জিজ্ঞেস করে যে কেন তুমি এখনো পর্যন্ত তোমার আসল বাড়ি, তোমার আসল দুনিয়া, তোমার বোন, তোমার পরিবার তাদের কাছে ফিরে যেতে চাওনি? হেন্দ্রা জবাবে বলে যে এমনটা নয় যে আমি আমার দুনিয়াতে ফিরে যেতে চাইনি, আমি চেয়েছি, বরং
আমার অনেক মনে পড়ে আমার বোনের কথা, কিন্তু পর মুহূর্তেই আবার এটাও মনে হয়েছে যে আমার বোন খুব কষ্ট করে কাজকর্ম করে। আমি যদি এখন তার কাছে যাই, আমি কেবলমাত্রই তার বোঝা হয়ে যাব। তো এর থেকে ভালো আমি এখানেই থেকে যাই। অন্তত পক্ষে আমার বোন বিরক্তির হাত থেকে বেঁচে যাবে, আর আমিও এখানে বেশ শান্তিতেই আছি। রেন হেন্দ্রাকে বলে যে তোমার মতো করে আমাদের এক বন্ধু এই দুনিয়ায় চলে এসছে। আমরা ওকে খোঁজার জন্যই সারাঞ্জানায় এসেছি। হেন্দ্রা প্রথমে এই বিষয়ে হেল্প করতে চায় না, কারণ ওর দাদু ওকে মানা করে। কিন্তু হেন্দ্রা ওর দাদুকে সন্তুষ্ট করে। ওর দাদুকে বলে যে ওরা সকলে আমার বোন হামিদাকে চেনে, ওরা সকলেই ভালো মানুষ, আমাদের উচিত ওদের হেল্প করা। আর তখন গিয়ে ওর দাদু রাজি হয় এবং ওদেরকে এমন একটি জায়গায় গিয়ে নামায় যেখানে কিনা ওরা ওদের বন্ধু সীতাকে পাবে। গাড়ি থেকে নামিয়ে ওদেরকে সতর্ক করে যে ধরা পড়লে তোমাদেরকে কিন্তু ওরা মেরে ফেলবে। ওরা এ বিষয়ে মাথায় রেখেই লুকিয়ে লুকিয়ে আস্তে ধীরে সীতাকে খোঁজ করতে থাকে। আর আমরা তখন অন্যদিকে পেছন থেকে একটা সুন্দরী মেয়েকে দেখি, যার শরীর কিনা বিভিন্ন অলংকার আর গহনা দিয়ে মোড়ানো, মাথায় ফুল, ঐতিহ্যবাহী সোনার মুকুট, পরনে হলুদ ড্রেস। এটাই কি তাহলে সীতা, নাকি অন্য কেউ? হ্যাঁ, এটাই সীতা। আর ওরাও সীতাকে দেখতে পেয়ে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। কিন্তু সীতার প্রতিক্রিয়া ছিল একদমই অন্যরকম। যেন মনে হচ্ছে ওর বন্ধুদেরকে ও দেখে খুব একটা আহামরি খুশি হয়নি। আবার ওরা বলছে যে চলো আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে আমাদের দুনিয়ায় ফিরে যাওয়া উচিত। কিন্তু সীতা অদ্ভুতভাবে এক্সপ্রেশন করে বলছে যে না, আমি এখানেই থাকতে চাই। ফিত্রি বলে যে সীতা, এটা তোমার দুনিয়া নয়। সীতা বলে যে হ্যাঁ, আমি জানি যে এটা আমার দুনিয়া নয়, কিন্তু আমি এখানে বেশ সুখী আছি। এখানকার মানুষ আমাকে খুব বেশি কেয়ার করে, ভালোবাসে। কিন্তু দেখো, আমি আমার দুনিয়াতে কখনো কারো কাছ থেকে ভালোবাসার যত্ন কিচ্ছু পাইনি। পাওয়ার মতো যদি কিছু পেয়ে থাকি তাহলে সেটা শুধু অবহেলা আর হিংসা। ওই দুনিয়াতে আমাকে নিয়ে কেউ ভাবতও না, কিন্তু দেখো আজ আমার বিয়ে, যে আমাকে খুব 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 ভালোবাসে। ফিতি তখন বলে যে সীতা, তোমাকে নিয়ে আমরা সব সময় চিন্তা করতাম, আর এর জন্যই হয়তো আজ আমরা এখানে। আর যদি তাই না হতো তাহলে হয়তো আমরা এত বাধা আর লড়াই করে তোমাকে বাঁচানোর জন্য ছুটে আসতাম না। কিন্তু এত কিছুর পরেও সীতা বলে যে তবুও আমি আমার দুনিয়ায় ফিরে যেতে চাই না, তোমরা বরং চলে যাও। সীতা তখন বলে যে লড়াই? কিসের লড়াই? আমি বলেছিলাম কি তোমাদেরকে যে আমার জন্য লড়াই করো? শেষ পর্যায়ে রেন্ড, যে কিনা সীতার সব থেকে বড় শত্রু, সেই সীতাকে কিছু কথা বলে যে তুমি কখনো কল্পনাও করতে পারবে না যে তোমাকে পাওয়ার জন্য আমরা কি কি হারিয়েছি। তুমি জেনে হয়তো খুশি হবে যে দিয়ন আর আমাদের মাঝে নেই এর একমাত্র কারণ তুমি। আর তোমার হয়তো এতে কোনো যাই আসে না, কারণ তুমি তো আর আমাদেরকে বলনি যে তোমার হয়ে লড়াই করতে। এটা শোনার পর সীতা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু এবার রেন্ড আর ফিত্রি ওকে ছেড়ে চলে যায়। দিয়নের মৃত্যুর কথাটা সীতা একদমই মেনে নিতে পারছে না। ওরা এখনো সীতার পথ চেয়ে গাড়িতে বসে আছে। আদৌ কি আসবে সীতা? আসলে বন্ধু মানুষ তো, তাই শেষ পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছে। অবশেষে যখন ওরা গাড়ি বন্ধ করে চলেই যেতে নিবে, আর তখনই বাহির থেকে সীতার আওয়াজ ওরা শুনতে পায়। সীতা গাড়িতে উঠেই ফিত্রিকে জড়িয়ে ধরে সরি বলে। সীতা বলে যে অনেক চিন্তার পর ভাবলাম যে আমার সুখ সর্বদাই তোমাদেরকে ঘিরে। তোমরা না থাকলে এই সুখ দিয়ে আমি কি করব? আর এই দুনিয়া আমার জন্য নয়। সীতা সারাঞ্জানার প্রিন্সকে বিয়ে করতে চাচ্ছিল, আর তাহলেই সীতা হতো দ্য প্রিন্সেস অফ সারাঞ্জানা, যেটা ও ওর বন্ধুর জন্য প্রিন্সকে ছেড়ে এসেছে। অতএব হেন্দ্রা এবং ওর দাদু ওদের সবাইকে ওদের আসল দুনিয়ায় ফেরার পোর্টালের সামনে এসে নামিয়ে দেয়। যাওয়ার আগে রেন্ড হেন্দ্রার কানে কানে গিয়ে কিছু একটা বলে, যেটাতে হেন্দ্রার মন খারাপ হয়ে যায়। আর এরপর ফিত্রির দ্বারা বুঝতে পারি যে হামিদা যে মারা গিয়েছে সেই দুঃখ সংবাদটি রেন্ড ওকে বলে দিয়েছে। হেন্দ্রা ভেবেছিল ওর বোনের কাছে না গেলেও ওর বোনকে ওই দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে দেখবে, কিন্তু শেষমেশ মারাই গেল।
এরপর ওরা সবাই পোর্টালের ভেতর প্রবেশ করে। পোর্টালটি ছিল পানি আচ্ছন্ন, আর আমরা দেখি ওরা পানি পথ দিয়ে আসল দুনিয়ায় ফিরছে। ওরা সবাই সমুদ্রের কিনারায় ছিল, আর এখন যেহেতু সবকিছু সম্পূর্ণ, তাই ফিত্রি মন্দৌটিকে পানিতে ফেলে দেয়। মন্দৌটি পানির গভীরে চলে যেতে থাকে ধীরে ধীরে। ওরা সবাই পানির থেকে উঠে পড়ে, আর ওরা দেখেছে সমুদ্রের বুকে সারাঞ্জান সিটি দেখা যাচ্ছে। আর এরপর সেই সমুদ্রেতেই একজন মাঝি জাল ফেলতেই সেই জালে আমরা সেই মান্ডাউটি উঠে এসেছে সেটা দেখতে পাই। মাঝি মান্ডাউটিকে খুলতেই নৌকায় আমরা একটি লাশ শুয়ে আছে সেটা দেখতে পাই, অর্থাৎ এখানেও মান্দাওয়ের ক্যালমা শুরু। আর এর সাথে সাথেই শেষ হয় সারাঞ্জনা পোতা গেয়ের ঘটনাটি। আশা করি তোমাদের এমন ইউনিক টাইপের গল্প, কালো জাদুকে ঘিরে ভৌতিক ঘটনা এবং কাহিনী খুব 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 ভালো লাগে। নিয়মিতই এমন কালো জাদু আর সত্য ঘটনাকে ঘিরে ভিডিও পেতে চ্যানেলটিকে তো মাস্ট সাবস্ক্রাইব করতে হবে। আর আমার করা এক্সপ্লেনেশন তোমাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, এতে আমার অনুপ্রেরণার সৃষ্টি হয়। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডু সাবস্ক্রাইব।